আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের 82 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। যারা একটা কথা বলার আছে আমার, যা আমি তোমার কাছ থেকে কখনোই গোপন করতে চাই না। হয়তো বলার জন্য আজকের মুহূর্তটা খুব নাজুক, তবুও মনে করি এখন না বললে হয়তো কখনোই পারবো না। যারা নিষ্প্রভ দৃষ্টিতে তাকায় নেহালের দিকে, নিজেও শুনতে চাই নেহালের কথা, জানতে চাই তাকে সেদিন ছাদে গালিবের সাথে যা আলোচনা করেছিল তার নির্দ্বিধায় তার সাথেও শেয়ার করুক। এই বিষয়ে জানতেই তো আলাদা করে বলতে চেয়েছে সে। নেহাল কিছুটা সময় নিল, চারিদিকে স্তব্ধ নীরব। কিছুটা অস্থির হয়ে উঠল নেহাল, যদি যারা মানতে না চায়। ধীরে ধীরে নেহালের শ্বাস ভারী হয়ে এলো। সে গম্ভীর স্বরে বলল, আমাকে ভুল বুঝো না প্লিজ। যারা নেহালকে আশ্বস্ত করে বলল, আপনি স্বাভাবিক হন, আমি শুনছি। নেহাল যারা সান্ত্বনাটুকু মেনে নিল, গভীর নিঃশ্বাস টেনে নিল ভিতরে। ধীরে ধীরে বলতে লাগলো, আমি যখন ইউকেতে পড়াশোনা করতে গিয়েছিলাম তখন সেখানে কিছুদিনের জন্য এক মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। মূলত মেয়েটার আগ্রহই বেশি ছিল। একসময় নিজের ইচ্ছার বিরুদ্ধে তার সাথে সম্পর্কেও জড়িয়েছিলাম। সম্পর্কের মেয়াদ ছিল 5-6 মাসের মতো। কথাগুলো বলছি কারণ তুমি সত্যিটা জানার যোগ্য, তোমার অধিকার আছে। আসলে তখন আমি তাকে নিয়ে খুব বেশি ভাবিনি, কোনো গভীর প্রতিশ্রুতিও দেইনি। সে নিজের মতো অস্থির পাগলাটে স্বভাবের ছিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম তার সাথে আমার পথ মেলে না। আমি তাকে আঘাত দিতে চাইনি, তবুও সম্পর্কটা ভাঙতে হয়েছিল, কারণ মনের ভেতর সত্যিকারের টান ছিল না। এখন বলবে টান নেই তো সম্পর্কে কেন জড়ালাম। মেয়েটা 2বার সুইসাইড অ্যাটেম্প করেছিল, তাই না চাইতেও এমন সম্পর্কে জড়িয়েছিলাম। তার অবশ্য চারিত্রিক সমস্যাও ছিল, তাই তাকে ছাড়তেও অসুবিধা হয়নি। নেহালার গলা নেমে গেল এক মুহূর্তের জন্য, চোখে মুখে স্পষ্ট ভয়, যদি যারা ভুল বুঝে দূরে সরে যায়। কিন্তু সেই ভয়কে পাত্তা দিল না নেহাল। সম্পর্কে কোনো গোপনীয়তা রাখতে চায় না সে কাপা স্বরে আবারও বলল, যারা আমি চাই তুমি জানো, আমার জীবন এখন সেই অতীতের কোনো ছায়া নেই। যে টান আমি তখন খুঁজে পাইনি তা আমি তোমার মাঝে তোমার চোখে খুঁজে পেয়েছি। তোমাকে আমি শুধু পছন্দই করি না, তোমাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে চাইছি। ভালোবেসে হালালভাবে সারা জীবনের জন্য অধিকার দিতে চাইছি। আমি চাই তুমি আমার সব জানো, কারণ আমি তোমার সামনে একেবারে স্বচ্ছ থাকতে চাই। তুমি যদি মনে করো আমার এই স্বীকারোক্তি তোমার বিশ্বাস নষ্ট করবে, তাহলে শাস্তিটা আমি মাথা পেতে নেব। নীরবতায় ভারী আবহ ছাদ জুড়ে নেমে এলো। নেহালের চোখে অনিশ্চয়তা, বুকের ভেতর অস্থির ঢেউ, অথচ সেই চোখেই বারবার ঝরে পড়ছে এক নিখাত সত্যের দীপ্তি। নেহাল আবারও ধীরস্বরে বলল, আমি তোমার সামনে শুধু সত্য নিয়েই দাঁড়াতে চাই যারা, কারণ আমি তোমাকে মিথ্যার উপর গড়ে তোলা কোনো ভবিষ্যৎ দিতে চাই না। কথা শেষ করে নেহাল চাইল যারার দিকে। যারা শান্ত দৃষ্টিতে তাকিয়ে শীতল স্বরে সে বলল, আমি জানতাম এসব। সেদিন ছাদে আসার আগে গালিব ভাইয়ের সাথে আপনার কথোপকথন শুনেছি আমি। পরবর্তীতে আমার প্রতি আপনার আগ্রহ দেখেই ভুল বুঝে ইগনোর করেছি। নেহাল চমকায়, অবাক চোখে তাকায় যারার দিকে, বিষয় নিয়ে বলল, তুমি জানতে? যারা বলল হুম। নেহাল বলল, তাহলে কি চাইছো এখন? সত্যিটা জানার পর তোমার ভিতরটা কি বলে? যারা বলল, ভেতরের কথা কি আর লুকানো যায়? আমি আসলে আপনাকে প্রথম দেখেই অন্যরকম ভাবে ভেবেছিলাম। প্রথম দেখায় অদ্ভুত ভালো লাগা কাজ করেছে, এবার নিজেই বুঝে নিন। নেহাল মৃদু হেসে মাথা নেড়ে বলল, যারা তুমি হয়তো জানো না, একজন মেয়ের সম্মতির চেয়ে বড় কিছু নেই কোনো সম্পর্কে। আমার জন্য সবচেয়ে মূল্যবান হলো তোমার শান্তি, তোমার হাসি। আমি চাই না তুমি কোনো দ্বিধা নিয়ে আমার কাছে আসো, আমি চাই তুমি আসো নিজের ইচ্ছাতে, নিজের বিশ্বাসে। যারা চোখ নামিয়ে নিল, যারা চোখে মুখে অদ্ভুত এক দ্যুতি ছড়িয়ে পড়েছে। ছাদের বাতাস ধীরে ধীরে আরো মোলায়েম হতে শুরু করলো। দুজনেই কিয়ৎক্ষণ চুপ রইল। দুজনের মাঝে কথার চেয়ে নীরবতায় বেশি কথা বলতে লাগলো। আবারও নেহালয় প্রথমে নীরবতা ভাঙলো, কণ্ঠে গম্ভীর্যতা ফুটিয়ে ধীরস্বরে বলল, তুমি যদি না চাও তবে আমি এক পাও এগোবো না, কারণ আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো তোমার সম্মতি। তোমার হাসি ছাড়া আমার জীবনের কোনো মানে নেই। যারা ধীরে ধীরে মুখ তুলল, চোখে জল সাথে চাপা আবেগ, ঠোঁটে স্নিগ্ধ কাঁপন, মুগ্ধ দৃষ্টি। তারপর বলল, আমি যদি না চাইতাম তবে আজ এই মুহূর্তটা আসতোই না। শব্দগুলো খুবই ছোট, অথচ সাদের নীরবতা যেন বজ্রধ্বনির মতো প্রতিধ্বনিত হলো। দুজনের চোখের দৃষ্টি যেন এক মুহূর্তের জন্য জড়িয়ে গেল অলিখিত প্রতিশ্রুতির বাঁধনে। নেহালের বুকে এবার প্রশান্তির ঢেউ খেলে গেল। বড় অবলীলায় নিঃসংকোচে যারার হাতটা নিজের হাতে নিয়ে নিল। আর এদিকে একদম হুট করে আগাম প্রস্তুতি ছাড়া যারা আর নেহালের কাবিনটা হয়ে গেল। না ছিল কোনো সানায়ের সুর, আর না কোনো সাজানো আসর, শুধু পরিচিত কয়েকজনের সাক্ষী, সাদা কাগজে নাম লিখে দেওয়া, প্রাণ ভরে দেওয়া কিছু দোয়া। অথচ সেই কাগজের এক টুকরো স্বাক্ষরেই বদলে গেল যারার পুরো পৃথিবী। মুহূর্তখানেক আগেও সে ছিল বাবা মায়ের ঘরের মেয়ে, এখন থেকে সে কারো স্ত্রী, কারো ঘরের মানুষ। যারার বাবা মাথা নিচু করে দোয়া পড়ছেন, কিন্তু চোখের কোণে জমে থাকা অশ্রু আর লুকাতে পারলেন না। যারার মা কেবল আঁচল দিয়ে মুখ চাপা দিলেন। মেয়েদের জীবন এমনই, চেনা আশ্রয় থেকে সরিয়ে দেয় অচেনা ঠিকানায়। আপনজন ছেড়ে অচেনা মানুষদের আপন করে নেয় তো মেয়েদের নিয়তি ধর্ম।
যারা ধীরে ধীরে মায়ের আঁচল ছেড়ে দিল, বুকের ভেতর কষ্টের ঢেউ, কিন্তু চোখের কোণে জ্বলজ্বল করছে নতুন জীবনের আলো। আজ থেকে তার পৃথিবী অন্য এক ঘরে, অন্য এক আকাশের নিচে শুরু হলো। আর এদিকে বিয়ের পর মেয়েদের জীবন এমনই, যত আদর, যত শেকড়, যত আপন মানুষ সব ছেড়ে যেতে হয়। পরের ঘর, নতুন ঠিকানা, নতুন মানুষদের মাঝে দাঁড়িয়ে আবারও গড়ে তুলতে হয় নিজেদের আপন সংসার। নেহালের গাড়ির দরজার কাছে এসে দাঁড়ালো যারার মায়ের আঁচল আঁকড়ে ধরা হাতটা কেঁপে উঠল। বাবার চোখে জমে থাকা স্নেহের কণাগুলোও নীরবে গড়িয়ে পড়ল। অজানা মানুষদের আপন করা, অজানা ঘরের দেয়ালে হাসি ভালোবাসার রং মেখে দেওয়া, এই তো মেয়েদের আজন্ম নিয়তি। আর সেই নিয়তিকে আজ বুকের ভেতর আগলে রেখে জলভরা চোখে নিজের মায়ের কুল ছেড়ে যারা পা বাড়ালো নেহালের জীবনের পথে। নেহাল হাত বাড়িয়ে তাকে গাড়িতে বসালো, কলের থেকে বিদায় নিয়ে নিজেও বসে গেল গাড়িতে। কন্দনরত স্ত্রীর দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। মেয়েটার চোখের জলে তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যারাকে নিজের বুকে আগলে নিল নেহাল, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি একা নও যারা, জীবনের শেষ মুহূর্ত অবধি আমি তোমার পাশে রব, তোমাকে ভালোবেসে যাবো ইনশাল্লাহ। তুমি শুধু ভালোবেসে আমার পাশে থেকো, আমি তোমার অচেনা সব পথগুলোকে ভালোবাসা দিয়ে আপন করে তুলবো। আর এদিকে সময় থেমে থাকে না, সে তো চিরন্তন বহমান স্রোত। সময়ের প্রতিটি ক্ষণে তার নিজের ছন্দ বয়ে যায়, রেখে যায় স্মৃতির দাগ আর মুছে দেয় চোখের জল। মানুষের হাতছানি তাকে আটকে রাখতে পারে না, যেমন নদীর স্রোতকে বাঁধতে পারে না এক মুঠো বালি। সময় কখনো ধীর বয়ে যায়, কখনো ঝড়ো হওয়ার মতো ছুটে যায়, তবুও শেষমেশ সে চলে যায় অনন্তের অজানা ঠিকানায়। সাগর উষাদের জীবন থেকে এরই মাঝে কেটে গিয়েছে অনেকগুলো দিন। নেহাল যারার বিয়ে হয়েছে 20 থেকে 25 দিন হয়েছে হয়তো। নবদম্পতি এখনো সংসারের ভারটা নিতে শিখেনি, তাদের দিন কাটছে ভালোবাসায় আর স্নিগ্ধতায়। সংসার সামলানোর দিক দিয়ে উষা বেশ এগিয়ে, সে একাই সাথে নিজের লেখাপড়ার সাথে সাংসারিক কাজকর্ম দুটোই সামলাচ্ছে সমান তালে। যদিও উষার পরীক্ষায় বেশি দেরি নেই, সে ব্যস্ত থাকে নিজের পড়াশোনা নিয়ে। ইদানিং সাগরেরও দিন কাটছে ব্যস্ততায়। অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে 12টা কি 1টা বেজে যায়। মূলত উষার এক্সাম শেষ হলে একটা লম্বা ছুটি নেবে সে। উষাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে সে। বউটাকে নিয়ে দ্বিতীয়বার হানিমুন করবে ভেবে রেখেছে, তাই তার ব্যস্ততার শেষ নেই। উষাকে সকালের ক্লাসে আগে কোচিংয়ে যেতে হয়, তাই ইচ্ছে করেও রাত জাগতে পারে না। কোনোদিন সাগরের জন্য অপেক্ষা করে তো কোনোদিন ঘুমিয়ে যায়। সারাদিনের খাটাখাটুনির পরে রাত 12টার দিকে বাসায় ফিরল সাগর। আগামীকাল ছুটির দিন, ভেবে রেখেছে বিকেলের দিকে উষাকে নিয়ে একটু ঘুরতে বের হবে। পরীক্ষার আর 2 মাসের মতো আছে, তাই মেয়েটাও পড়াশোনায় ডুবে থাকে সারাদিন। একটু ঘুরতে পারলে মাইন্ডটা ফ্রেশ হবে, আবার একটু কোয়ালিটি টাইমও স্পেন্ড করা যাবে। সাগর ভেবেছিল গত রাতের মতো আজকে উষা ঘুমিয়ে থাকবে, কিন্তু সাগরকে ভুল প্রমাণ করে দিয়ে উষা এখনো জেগে আছে। সে দরজা খুলে রুমে প্রবেশ করতে দেখলো উষা ফোনে রিলস দেখছে। সাগরকে দেখে উষা নিজের জায়গা ছেড়ে দাঁড়ায়, দ্রুত গতিতে এগিয়ে যায় সাগরের কাছে, নিজের হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়, জায়গা মতো রেখে এসে আবারও দাঁড়ায় সাগরের সামনে। সাগর নিগুড় দৃষ্টিতে দেখছে তার বউয়ের কর্মকাণ্ড। মুখে ঘাম না থাকা সত্ত্বেও নিজের ওনার আঁচল দিয়ে সাগরের মুখটা মুছে দিতে লাগলো। সাগর সেই ফাঁকে আলগোসে আঁকড়ে ধরে বউয়ের কোমর টেনে মিশিয়ে নেয় নিজের বুকের সাথে। উষা আড়ষ্ট ভঙ্গিতে চোখ তুলে তাকায়। সাগরের স্পর্শ এখনো সহ্য হয় না ওর, শরীরে অদ্ভুত কম্পনের সৃষ্টি হয়। উষার আড়ষ্টতা দেখে স্মিত হাসে সাগর, মুখ বাড়িয়ে গম্ভীর চুম্বনাকে বউয়ের ললাটে। দীর্ঘ চুম্বন শেষে নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি করে উষার গালে এলোমেলোভাবে পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে ধীরস্বরে বলল, পাক্কা গিন্নি হয়ে গিয়েছো দেখছি। উষা লাজুক হাসে, নিজের ডান হাতটা রাখে সাগরের ডান কাঁধে, আরেক হাত রাখে সাগরের বুকে। তারপর বলল, রিপ্তি হাত ভুইয়া সাগরের গিন্নি হয়েছি। সাগর বলল, বাহ, তাহলে এখন গিন্নিকে খুশি হয়ে কি উপহার দেওয়া যায় বলো তো? উষা ভাবুক হওয়ার ভান করে আহ্লাদী স্বরে বলল, পুরো রিপ্তি হাত ভুইয়া সাগরকেই চাইছি। সাগর আলগুছে নিজের মুখ এগিয়ে নেই উষার কানের কাছে, ফিসফিস করে হাসকি স্বরে বলল, সে তো কবেই তার নিজেকে আত্মসমর্পণ করেছে আপনার নিকট। কক্সবাজারের সেই রাত কি যথেষ্ট ছিল না? সেই রাত থেকে আজ পর্যন্ত কি সেটাই প্রমাণ পাননি ম্যাডাম? উষা লজ্জায় ছটফটিয়ে ওঠে, মুচড়ে ওঠে হৃদয়। সাগরের হাতের বন্ধন থেকে ছাড়া পেতে মরিয়া হয়ে ওঠে। সাগরের গভীর দৃষ্টি হতে নিজেকে বাঁচাতে চাই উষা, দৃষ্টিতে দৃষ্টি মেলাতেও ব্যর্থ সে। সাগর নিজের হাতের বন্ধন আরো দৃঢ় করে, কোনো আগামবার্তা ছাড়াই আঁকড়ে ধরে প্রেয়সীর উষ্ঠজোড়া। সাগরের মাতাল করা স্পর্শে উষার শরীর ভার হয়ে আসে, দেহের শক্তির উদয়। সাগর সময় নিল না বেশি, উষাকে ছেড়ে দিল। নেশালো দৃষ্টিতে উষা রক্তিম অধরজোড়ার দিকে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলল, মিসেস সাগর। এই মুহূর্তে মিস্টার সাগর নিজেকে তার বউয়ের নিকট সঁপে দিতে প্রস্তুত। আপনি কি তৈরি আছেন? উষা ভরকে যায়, ফরকানো বদন নিয়ে হতবাক দৃষ্টিতে তাকায় সাগরের দিকে, আতঙ্কিত হয়ে বলল, না, আমি তৈরি নই। বলেছি একটা, বুঝেছেন আরেকটা। খাবেন চলুন। সাগর বলল, নো মিসেস সাগর, এখন আর ছাড়াছাড়ি চলবে না। আপনি যেটাই বুঝেন না কেন, আমি ঠিকটাই বুঝেছি। সাগর কথা শেষ করে উষাকে আর কোনো সুযোগ দিল না, কুলে তুলে নিল মেয়েটাকে। উষার এত বারণ যেন শুনলই না। পিঠের নিচে নরম বিছানায় অস্তিত্ব অনুভব করে লাজে রক্তিম হয়ে ওঠে সাগর। সাগর এগিয়ে আসে উন্মুক্ত করে নিজেকে, গম্ভীর দৃষ্টিতে পরখ করে উষার সমস্ত আদলে। নিজেকে এই মুহূর্তে আটকে রাখা বড় দায়। নারী শরীরের প্রতিটি ভাজে নিজের মরণ দেখতে পাচ্ছে সাগর। প্রিয়সীর মৃদু গুঙ্গানি তখন প্রেমিক পুরুষের কর্ণ ও হৃদয় ছুতে পারল না। সে তখন
এখন ব্যস্ত নিজের অধিকার আদায়ে, প্রেয়সীর শরীরের ভাঁজে নিজের অস্তিত্ব প্রকাশে, ভালোবাসার সিলমোহরে নিজের একান্ত মানুষ হিসেবে নিজেকে আখ্যায়িত করতে ব্যস্ত। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।